আজকে আমরা পড়ব উচ্চ মাধ্যমিক বাংলা সাহিত্য চর্চা বইয়ের ভারতীয় গল্প অলৌকিক, যার লেখক করতার সিং দুগ্গাল। গল্পের নাম অলৌকিক, অর্থাৎ অবাস্তব কাহিনী, মানে যে কাহিনী সচরাচর দেখা যায় না। গল্পের লেখকের নামটি শুনে তোমাদের মনে হচ্ছে এটি কোনো বাংলা বর্তমান লেখকের লেখা নয়, এটি পাঞ্জাবি লেখক করতার সিং দুগ্গালের লেখা। এই গল্পটিকে পরে বাংলায় অনুবাদ করেছেন বা তর্জমা করেছেন অনিন্দ সৌরভ। আমরা গল্পটি শুরু করি। তারপর গুরু নানক ঘুরতে ঘুরতে এসে পৌঁছলেন হাসান আবদালের জঙ্গলে। দেখো, ইনভার্টেড কমা শুরু হয়েছে, মানে কথাটি কেউ বলছে। গুরু নানক কে? গুরু নানক হলেন শিখ ধর্মের প্রবর্তক এবং ধর্মনিরপেক্ষ সৃষ্টির কারণে সবাই তার প্রতি খুব গভীর শ্রদ্ধাশীল ছিলেন গুরু নানকের প্রতি। তিনি ঘুরতে ঘুরতে এসে পৌঁছলেন কোথায়? হাসান আবদালের জঙ্গলে। এই হাসান আবদাল ছিল পরাধীন ভারতবর্ষে পাঞ্জাব প্রদেশে, যা এখন বর্তমানে পাকিস্তানের কাছে। তিনি সেই জঙ্গলে এসে পৌঁছলেন। গুরু নানক। ভয়ানক গরম পড়েছে, গনগনে রোদ, চারিদিক শুনশান, একদম নিস্তব্ধ। পাথরের চাই, ধুধু বালি, ঝলসে যাওয়া শুকনো গাছপালা, কোথাও একটা জনমানুষ নেই, কোথাও কোনো মানুষ দেখা যাচ্ছে না, এত গরম পড়েছে। এখানে শেষ হয়ে গেল ইনভার্টেড কমাটি। এই কথাটি কে বলেছে আমরা তার পরের লাইনেই বুঝতে পারবো। তারপর কি হলো মা? আমি কৌতূহলী হয়ে উঠি। এই কথাটি বলেছে গল্পকথকের মা। তার পরবর্তী অংশটি শোনার জন্য গল্পকথক কৌতূহলী হয়ে উঠল। আবার তার মা বলা শুরু করলেন। গুরু নানক আত্মমগ্ন হয়ে হেঁটে যাচ্ছেন সেই জঙ্গলের ওপর দিয়ে। হঠাৎ শিষ্য মর্দানার জল তেষ্টা পেল। এই মর্দানা হচ্ছে গুরু নানকের বিশ্বস্ত এক সঙ্গী। কিন্তু কোথায় জল? গুরু বললেন, ভাই মর্দানা, শিষ্য মর্দানা, সবুর করো, অর্থাৎ অপেক্ষা করো, পরের গায়ে গেলেই পাবে, পরের গ্রামে আমরা জল পাব। কিন্তু তার কাকুতি মিনতি শুনে গুরু নানক দুশ্চিন্তায় পড়লেন। সে বারবার অনুরোধ জানাচ্ছে তার গুরুদেবকে, জল চাই। অনেক দূর পর্যন্ত জল পাওয়া যাবে না, অথচ সে বেঁকে বসলে সবাইকে ঝক্কি পোয়াতে হবে। এখন সে যদি বলে মর্দানা জল না খেয়ে সে যাবে না, তাহলে সবাই বেশ বিপদের মধ্যে পড়বে এবং সবাইকে তার দায়িত্ব নিতে হবে। গুরু নানক বোঝানোর চেষ্টা করলেন তার শিষ্যকে, দেখো মর্দানা, কোথাও জল নেই, খানিকক্ষণ অপেক্ষা করো। এটাকে ভগবানের অভিপ্রায় বলে মেনে নাও। তুমি মনে মনে ভাবো ভগবান তোমার এটার অভিপ্রায়, তুমি কত বড় শিষ্য হয়েছ, ভগবান এটি আজ পরীক্ষা নিচ্ছেন। মর্দানা তবু নড়তে রাজি নয়, সেখানেই বসে পড়ে। জল না খেয়ে সে যাবে না, এগুবার আর উপায় নেই। গুরু নানক গভীর সমস্যায় পড়লেন। মর্দানার একগুঁয়েমি দেখে হাসি পেলেও সেই সঙ্গে বিরক্তও হলেন। একগুঁয়েমি দেখে গুরু নানকের হাসি পেয়েছে, কারণ সে ছোট শিশুদের মতো করছে, জল চাই জল চাই, এবং সেই সঙ্গে বিরক্ত হয়েছে কারণ অনেকটা পথ তাদের যেতে হবে, মাঝখানে এরকম এক ঝক্কি। পরিস্থিতি দেখে গুরু নানক ধ্যানে বসলেন। চোখ খুলে দেখেন মর্দানা তেষ্টার চোটে জল ছাড়া মাছের মতো ছটপট করছে, তার এতটাই জল তেষ্টা পেয়েছে। সদ্গুরু বলতে গুরু নানক তখন ঠোঁটে হাসি ফুটিয়ে বললেন, ভাই মর্দানা, এখানে পাহাড়ের চূড়োয় বলিকান্ধারী নামে এক দরবেশ কুটির বেঁধে থাকেন। দরবেশ বলতে সুফি ধর্ম সাধক আমরা যাকে বলি, সে বলি কান্ধারী সেই পাহাড়ের চূড়োয় থাকেন।
তুমি ওর কাছে জল পেতে পারো। এ তল্লাটে মানে এই অঞ্চলে ওর কুয়ো ছাড়া আর কোথাও জল নেই। তারপর কি হলো মা? মানে আবার গল্পকথক তার মাকে থামিয়ে দিয়ে বলছে, তারপর কি হলো মা? মর্দানা জল পেল কিনা জানবার আর তর সইছিল না। মানে সে অধীর আগ্রহে অপেক্ষা করছিল গল্পকথক যে কি ঘটলো তারপর। এরপর তার মা আবার বলা শুরু করলো, দেখো ইনভার্ট কমা দিয়ে শুরু আছে। মর্দানা তার গুরুর কথা শুনেই সেই বলি কান্ধারির কাছে ছুটে গেল। একে তো তেষ্টায় সে কাতর, তার উপর মাথায় গনগনে রোদ, ঘেমে একদম স্নান করে গেছে, পাহাড়ে উঠছে। হাঁপাতে হাঁপাতে শেষ অবধি অনেক কষ্টে উঠতে পারল। বলিকান্ধারীকে সেলাম বা প্রণাম জানিয়ে জল চাইলে তিনি কুয়োর দিকে ইঙ্গিত করলেন যে সামনের ওই কুয়োতে তুমি জল খেয়ে নাও। যখনই মর্দানা কুয়োর দিকে এগুলো, হঠাৎ একটা প্রশ্ন জাগলো ওর মনে, ওর বলতে বলিকান্ধারীর মনে। জিজ্ঞেস করলেন, কোত্থেকে আসছো? মর্দানা তখন জানায় বলিকান্ধারীকে, আমি পীর নানকের সঙ্গী। পীর বলা হয় মুসলিম ধর্মগুরুকে। ঘুরতে ঘুরতে এদিকে এসে পড়েছি। বড্ড তেষ্টা পেয়েছি, কিন্তু নিচে কোথাও জল নেই। নানকের নাম কানে যেতেই, নানক যেহেতু সমস্ত ধর্মের আশ্রয়দাতা, তার নাম কানে যেতেই বলিকান্ধারী রেগে তাকে সঙ্গে সঙ্গে তাড়িয়ে দিলেন। নেমে, অর্থাৎ মর্দানা তখন নেমে এলো সেই চূড়া থেকে। সে তখন গুরুকে নালিশ জানালো। সমস্ত বৃত্তান্ত শুনে গুরু হাসেন। গুরু নানক বলেন, মর্দানা তুমি আর একবার যাও, এবার নম্রভাবে বলবে, আমি নানক দরবেশের অনুচর, অর্থাৎ আমি সুফি ধর্মসাধক গুরু নানকের অনুচর। তার ভয়ঙ্কর তেষ্টা পেয়েছে মর্দানার, অন্য কোথাও জল নেই। ক্ষোভে দুঃখে বিড়বিড় করতে করতে সে আবার বলিকান্ধারীর কাছে গেল পাহাড়ের চূড়ায়। কিন্তু বলিকান্ধারী বলে দিল, আমি কাফেরের শিষ্যকে, কাফের মানে বিধর্মী, মানে কোনো ধর্মেই মানে না, আমি কাফেরের শিষ্যকে এক গন্ডুস জলও দেব না। এক গন্ডুস শব্দের অর্থ এক কোষ বা এক অঞ্জলি বলে এবারও তাড়িয়ে দিলেন। মর্দানা এবার যখন ফিরল তার গুরুর কাছে, তখন রীতিমতো করুণ অবস্থা। গলা শুকিয়ে ফেটে যাচ্ছে, দরদর করে ঘামছে, বেশিক্ষণ বাঁচবে কিনা সন্দেহ। গুরু নানক সব শুনে মর্দানাকে জয় নিরঙ্কার বলে ওর কাছে আর একবার যেতে বললেন। জয় নিরঙ্কার শব্দটি হল ধর্মপ্রাণ শিখদের ঈশ্বরকে স্মরণ করার একটা জয়সূচক ধ্বনি। আদেশ অমান্য করতে না পেরে সে ফের রওনা দিল সেইখানে। যা অবস্থা, হয়তো পথেই তার প্রাণটা বেরিয়ে যাবে। মর্দানার 3 বারের বার চূড়োয় পৌঁছেই মর্দানা ওর পায়ে, অর্থাৎ বলিকান্ধারীর পায়ে লুটিয়ে পড়ে। ক্রুদ্ধ ফকির, সেই ফকির বলিকান্ধারী এবারও কাকুতি মিনতি অগ্রাহ্য করলেন, মানে সে জল দেবে না মর্দানাকে। তিনি বলেন, বলিকান্ধারী, ওই নানক নিজেকে পীর বলে জাহির করে যে আমি মুসলিমদের ধর্মগুরু, অথচ চেলার জন্য বা শিষ্যের জন্য সামান্য খাবার জলও জোগাড় করতে পারে না। বলিকান্ধারী যথেচ্ছ গালাগাল করলেন। এই লাইনটি খুব ভালো একটি সুন্দর লাইন। দেখো, বলিকান্ধারী মর্দানাকে জল দিল না, তবু সে গালাগালি করলো গুরু নানকের নাম নিয়ে। কিন্তু গুরু নানক নিয়ে মর্দানা কিন্তু একটিও গালাগালি করলো না। এই হচ্ছে গুরু শিষ্যের একটা অসাধারণ সম্পর্ক। মর্দানা নেমে এসে গুরু নানকের পায়ে প্রায় মূর্ছিত হয়ে পড়ল, অজ্ঞান হয়ে পড়ল। পিঠে হাত বুলিয়ে সাহস জুগিয়ে উনি তাকে সামনের পাথরটা তুলতে বললেন। তুমি সামনের পাথরটি তোলো। দেখো, মর্দানা একদিকে জল তেষ্টায় কাতর, এদিকে গুরু নানক বলছে তুমি সামনের পাথরটি তোলো। পাথরটা তোলায় তলা থেকে জলের ঝর্ণা বেরিয়ে এলো। নিমেষেই চারিদিকে থই থই করতে লাগলো জলেই। ঠিক সেই সময় আবার বলিকান্ধারীর জলের দরকার হয়েছে। দেখেন,
নিজের কুয়োতে একটুও জল নেই। উনি বলিকান্দারি রীতিমতো হতবাক হয়ে গেল। সে দেখে বলিকান্দারি ওপর থেকে নিচে জলস্রোত দেখা দিয়েছে, আর দেখেন ওপর থেকে গুরু নানক দূরে বাবলা গাছের তলে অনুচর সহ, অর্থাৎ হাসান আবদালের জঙ্গলে অনেকে ছিল একসাথে, অনুচর বসে রয়েছেন। ক্ষিপ্ত হয়ে বলিকান্দারি পাথরের একখানা চাঙড়, মানে পাথরের বড় খণ্ড নিচে গড়িয়ে দেন। দৃশ্যটা দেখে মর্দানা চেঁচিয়ে উঠতেই গুরু নানক শান্ত স্বরে, মানে মর্দানা বেশ থমকে গেছে, কি হচ্ছে, কিন্তু গুরু নানক শান্ত স্বরে জয় নিরঙ্কর ধ্বনি দিতে বলেন, অর্থাৎ সেই শিখদের ঈশ্বরকে আহ্বানের ধ্বনি। কাছে আসতেই উনি হাত দিয়ে পাথরটা থামিয়ে দিলেন। হাসান আবদালে এখন যার নাম পাঞ্জা সাহেব, অর্থাৎ তিনি হাতের পাঞ্জা দিয়ে পাথরটিকে আটকে দিয়েছেন। গুরু নানকের হাতের ছাপ ওতে অর্থাৎ পাথরটিতে আজও লেগে রয়েছে। মায়ের কাছ থেকে গল্পটা শুনতে গল্পকথকের বেশ ভালোই লাগছিল, কিন্তু হাত দিয়ে পাথরের চাঙড় থামিয়ে দেবার ব্যাপারটা মেজাজ বিগড়ে দিল গল্পকথকের। তিনি ভাবলেন, এ কি আদৌ সম্ভব? একটা মানুষ কিভাবে পাথরের চাঙড় থামিয়ে দেবে, তাও একটা পাঞ্জা দিয়ে? ওতে কিনা আজও তার আবার হাতের, গুরু নানকের হাতের ছাপ লেগে আছে। গল্পকথকের বিশ্বাস হলো না। তিনি ভাবলেন, গল্পকথক মনে হয় পরে কেউ খোদাই করেছে। মার সঙ্গে তর্ক শুরু করি এই বিষয়টি নিয়ে। পাথরের তলা থেকে জল বেরিয়ে আসার ব্যাপারটা মেনে নেওয়া যেতে পারে, এটিও অলৌকিক, তবু এটা মেনে নেওয়া যায়, কারণ বৈজ্ঞানিক পদ্ধতিতে জলের উৎস আবিষ্কার করা যেতে পারে। কিন্তু পাহাড় থেকে গড়িয়ে পড়া চাঙড় হাত দিয়ে থামিয়ে দেওয়া কিছুতেই বিশ্বাস হলো না গল্পকথকের। মুখের ভঙ্গিতে মনের ভাবটা ফুটে ওঠায় মা চুপ করে গেলেন। আমরা জানি মুখ মনের আয়না, আমরা মনে যা ভাবি তাই মুখে ফুটে ওঠে। অর্থাৎ এই ঘটনাটি অবিশ্বাস্য যে ব্যাপারটা গল্পকথকের মুখে ফুটে ওঠায় মা চুপ করে গেল। গড়িয়ে পড়া পাথর কিভাবে থামবে? গল্পটা মনে পড়লেই হাসি পেত। গল্পটা বার করে কয়েক গুরুদ্বারেতে শুনেছি। গুরুদ্বার হচ্ছে শিখদের ধর্ম মন্দির, কিন্তু এই ব্যাপারটাতে সব সময় আমি মাথা বাঁকিয়েছি। আমার সবসময় ঘটনাটিকে অবিশ্বাস লেগেছে, এটা অসম্ভব। গল্পটা আমাদের স্কুলে একবার শোনানো হলো, গুরু নানকের এই হাত দিয়ে চাঙড় আটকানোর ঘটনাটি। পাথরের ব্যাপারটি নিয়ে মাস্টার মশাইয়ের সঙ্গে তর্কও করলাম। তিনি বলেন, মাস্টার মশাই, যারা পারে তাদের পক্ষে মোটেই অসম্ভব না, এই বলে শিক্ষক আমাকে চুপ করিয়ে দিলেন। তবু বিশ্বাস হলো না, পাথরের চাঙড় কেউ থামাতে পারে? আমার চেঁচিয়ে উঠতে ইচ্ছা করত। কিছুদিন পর শুনলাম পাঞ্জা সাহেবের শাখা হয়েছে। শাখা কি? কোনো মহৎ উদ্দেশ্যে মৃত্যুবরণকে পাঞ্জাবি ভাষায় শাখা বলা হয়। সেকালে ঘন ঘন শাখা হতো। কোথাও শাখা হলেই বুঝতে পারতাম, গল্পকথক বলছে, বাড়িতে অরন্ধন হবে, রাতে মেঝেতে শুতে হবে। তবে শাখা আসলে কি তখন জানতাম না। আমাদের গা থেকে, অর্থাৎ গল্পকথকের গ্রাম থেকে পাঞ্জা সাহেব তেমন দূরে নয়। শাখার খবর পাওয়া মাত্র মা, মানে গল্পকথকের মা, পাঞ্জা সাহেবের দিকে রওনা দিল। সঙ্গে আমি আর আমার ছোট বোন। সারাটা পথ ধরে মা কেঁদেছিল। গল্পকথক বলছে তার মা কেঁদেছিল। কেন কেঁদেছিল এ ব্যাপারটি আমরা পরে পড়ব। শাখার ব্যাপারটি কি সারাক্ষণ ধরে আমি তাই ভাবছি। কিন্তু আমি, আমার বোন এবং আমার মা যখন পাঞ্জা সাহেবে পৌঁছলাম, আমি এক আশ্চর্য ঘটনার কথা জানতে পারি। এই ঘটনাটিতে আমরা পড়ব একটি অলৌকিক কাহিনী কিভাবে লৌকিক বা বাস্তব হয়ে উঠল। দূরের শহরের ফিরিঙ্গিরা, অর্থাৎ ঘটনাটি কিন্তু পাঞ্জা সাহেব থেকে অনেক দূরে ঘটেছে। কি হয়েছে? সেই শহরের ফিরিঙ্গিরা নিরস্ত্র, অস্ত্রহীন ভারতীয়দের ওপর গুলি করেছে। আবাল বৃদ্ধ বনিতা, অর্থাৎ শিশু, বৃদ্ধ, নারী সবাই আছে মৃতদের মধ্যে। বাকিদের
মানে যারা বেঁচে গেল তাদের অন্য শহরের জেলে পাঠানো হচ্ছে। কয়েদিদের যদিও খিদে তেষ্টায় সব মরার মতো অবস্থা। এই ঘটনাটি কিন্তু পাঞ্জা সাহেব থেকে অনেক দূরে ঘটেছে, এই লাইনটি কিন্তু বারবার মনে রাখবে। তাও হুকুম হয়েছে তাদের ট্রেন যেন কোথাও না থামে। তাই যখন এই খবরটি পাঞ্জা সাহেব এসে পৌঁছলো যে পাঞ্জা সাহেব থেকে দূরে একটি ট্রেন, দূর থেকে ট্রেন আসছে যেখানে কয়েদিদের বন্দি করা হয়েছে অভুক্ত অবস্থায়, এই খবরটি যখন পাঞ্জা সাহেব এসে পৌঁছলো, লোকজন খবরটা পেয়ে উত্তেজিত হয়ে উঠল। কেন? পাঞ্জা সাহেবই গুরু নানক মর্দানার তেষ্টা মিটিয়েছিলেন। সেই শহর দিয়ে খিদে তেষ্টায় কাতর কয়েদিদের ট্রেন যাবে, এটা হতেই পারে না। ঠিক হলো, অর্থাৎ পাঞ্জা সাহেবের লোকজন ঠিক করলো ট্রেনটা থামানো হবে। স্টেশন মাস্টারের কাছে আবেদন জানানো হলো, টেলিফোন টেলিগ্রাম করা হলো, তবু ফিরিঙ্গিদের হুকুম, ইউরোপীয়দের হুকুম, কিছুতেই ট্রেনটাকে থামানো যাবে না। এদিকে ট্রেনের মধ্যে রয়েছে স্বাধীনতা সংগ্রামী দেশপ্রেমিকেরা, সব খিদে কাতর, জল রুটির ব্যবস্থা নেই। সেখানে ট্রেন থামানোর কোনো ব্যবস্থাই করা হয়নি পাঞ্জা সাহেবে। তবু লোকজন ট্রেন থামাবেই বদ্ধপরিকর, মানে একগুয়ে হয়ে গেল। শহরবাসীর অর্থাৎ পাঞ্জা সাহেবের লোকজন তাই স্টেশনে রুটি, পায়েস, লুচি, ডাল ডাই করে রাখে, স্তূপ করে রাখলো। কিন্তু ট্রেনটা ঝড়ের বেগে স্টেশন পেরিয়ে যাবে, কি করা যায়? মায়ের বান্ধবী আমাদের সমস্ত ঘটনাটা শোনালেন। এবার কি হবে ঘটনাটি সেটাই বলছে, কেন করা হয়েছিল শাখাটি। রেল লাইনে আমার ছেলেপুলের বাবা, অর্থাৎ মায়ের, গল্পকথকের মায়ের বান্ধবী ছেলেপুলের বাবা এবং তারপর ওর সঙ্গীরা শুয়ে পড়লেন। ওদের পেছনে এক একজন করে আমরা বউ ও বাচ্চারা, মানে মায়ের বান্ধবী বলছে গল্পটি, মানে মায়ের বান্ধবী শুয়ে পড়েছিল এবং তাদের সন্তানেরাও শুয়ে পড়ল। তীক্ষ্ণ হুইসেল দিতে দিতে ট্রেন এলো। ট্রেনের আওয়াজকে হুইসেল বলা হয়। গতি আগেই কমিয়েছে, কিন্তু থামলো অনেক দূরে সে ট্রেনটি। দেখি ওর বুকের ওপর দিয়ে চাকা, মানে মায়ের বান্ধবী বলছে তার স্বামীর বুকের ওপর দিয়ে চাকা চলে গেল। শুধু তার স্বামীই নয়, ওর সঙ্গীদের বুকের ওপর দিয়েও ট্রেন গিয়েছিল। হয়তো এবার আমার পালা ছিল, আমি চোখ বুঝলাম, কিন্তু আমাকে মেরে ফেলার আগেই ট্রেনটি থেমে গেল। চোখ খুলে দেখি ট্রেনটা একেবারে আমার মাথার কাছে এসে থেমেছে। পাশে শুয়ে থাকা সকলের বুক থেকেই জয় নিরঙ্কার ধ্বনি বেরোচ্ছে। এই জয় নিরঙ্কার, যেটা আমি আগেও বলেছিলাম, ধর্মপ্রাণ শিখদের ঈশ্বরকে স্মরণ করার একটা জয়সূচক ধ্বনি। ট্রেনটা পিছোতে লাগলো, আবার লাশগুলো কেটে দুমড়ে মুচড়ে গেল। ট্রেনটা থেমে গেল, আবার পিছিয়ে গেল, অর্থাৎ একটা হৃদয় বিদারক ঘটনা। সচক্ষে দেখেছি, তার মায়ের বান্ধবী বলছে, খালপাড়ের সেতুটির দিকে রক্তের স্রোত বয়ে গেল, কারণ সবাই একদম পিষে গেছে। অবাক বিহল বসে আছি, মানে অভিভূত হয়ে বসে আছি, মুখে কথা নেই। সারাদিন এক ফোঁটাও জল মুখে দিতে পারিনি। সন্ধ্যাবেলা যখন এই ফেরার পথে মা ছোট বোনকে পাঞ্জা সাহেবের সেই গল্পটা বলছিল, মানে যে গল্পটি আগে আমার মায়ের মুখে আমি শুনেছিলাম, সেই ঘটনাটি এখন আমার বোনকেও বলছে। কি বলছে? গুরু নানক মর্দানার সঙ্গে কিভাবে রাস্তা এসেছিলেন, তেষ্টা পেলে গুরু নানক কোন পরিস্থিতিতে তাকে বলিকান্দারির কাছে পাঠিয়েছিলেন, বলিকান্দারি কিভাবে মর্দানাকে 3-3বার ফিরিয়ে দিয়েছিলেন, গুরু নানক তাকে কখন পাথর তুলতে বলেন, কিভাবে মাটি ফুঁড়ে ঝর্ণা বেরিয়ে আসে, তাতে বলিকান্দারি ক্ষিপ্ত হয়ে পাথরের বড় চাঙড় গড়িয়ে দিলেন, মর্দানা ঘাবড়ে গেলেও গুরু নানক জয় নিরঙ্কার বলে কিভাবে হাত দিয়ে সেটা থামিয়ে দেন। যখনই এই কথাটি বলল তার মা, আবার তার বোনকে এটা শুনতে শুনতেই আমার ছোট বোনও মাকে বাধা দিল। কি বলল আমার বোন? কিন্তু একটা মানুষ কিভাবে পাথরের এত বড় একটা চাঙড় থামাবে? তখন অমনি আমি বোনকে বলে উঠি, ঝড়ের বেগে ছুটে আসা ট্রেন থামানো গেল, পাথরের চাই থামানো যাবে না কেন? অর্থাৎ জয় নিরঙ্কার ধ্বনি দিয়ে পাথরকে আটকানো যায়, কিন্তু যেখানে ট্রেন থেমে যায় সেখানে তো পাথর আটকানো যাবেই। এই ঘটনাটি শোনার পরে আমার চোখে জল,
কোনো কিছুর পরোয়া না করে, জীবনকে তুচ্ছ করে সেই পাঞ্জা সাহেবের লোকেরা ট্রেন থামিয়ে যারা খিদে তেষ্টায় কাতর দেশবাসীকে রুটি জল পৌঁছে দিয়েছিল, চোখের জলটা তাদের জন্য, অর্থাৎ সেই সব বিপ্লবীদের জন্য যারা বন্দী হয়তো ছিল না, কিন্তু কয়েদিদের মুখে অন্ন দেওয়ার জন্য যারা নিজের জীবনটা হাসি মুখে দিয়ে দিল। এই যে শক্তি, এই শক্তির মধ্যেই ফুটে উঠল একটা অলৌকিক ঘটনা, কিভাবে ধীরে ধীরে লৌকিক হয়ে উঠল। গল্পকথক এইভাবেই একটা অলৌকিক সত্তাকে বাস্তব ঘটনায় চিহ্নিত করল। গল্পটিকে পাঞ্জাবি থেকে বাংলায় অনুবাদ করেছে অনিন্দ সৌরভ। এখানেই আমাদের শেষ হয়ে গেল উচ্চ মাধ্যমিকের ভারতীয় গল্প, আমরা যেটা আজকে পড়লাম অলৌকিক। ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবে, বন্ধুদের বেশি করে শেয়ার করবে।